আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যে প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড চালু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঐতিহাসিক পদক্ষেপে নারীদের স্বাবলম্বী করার অঙ্গীকার। আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছে বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। যুদ্ধ শুরুর পর অন্যতম ভয়াবহ রাত পার করল ইরান। আবারও স্কুল ও সামরিক স্থাপনায় বোমা বর্ষণ। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলা তেহরানের। ট্রাম্প বলছেন শেষের পথে যুদ্ধ। প্রভাবে তেলের বিশ্ববাজারে ভারত থেকে দেশে ঢুকছে ডিজেল। দিনে 5 লিটার তেল পাবে মোটরসাইকেল। ফিলিং স্টেশনে এখনো তীব্র চাপ। সেম টাইমে আসছিলাম, নিতে পারিনি। আজকেও আসছি, তাও জানি না যে আসলে নিতে পারবো কিনা। এখন এই যে দাঁড়ায় আছি, আজকে মনে হয় সারাদিন দাঁড়ায় থাকতে বুঝি তেল আসে তাহলে নিতে হবে, গাড়ি তো আর চলবে না। প্রসিকিউটর সাইমন ঘুষ চাওয়ায় শতভাগ প্রশ্নবিদ্ধ হয়েছে ট্রাইব্যুনালের বিচার। মন্তব্য চিফ প্রসিকিউটরের। হেফাজতে নেওয়া হয়েছে মামলার নথি। এটার সম্পর্কে আমি খোঁজ খবর নিয়েছি। এইরকম যদি কোনো বিষয় হয় তাহলে তো অবশ্যই আমাদের ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন উঠে। চাঁদপুরে মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করে প্রাণ হারানো জাকির হোসেনের খুনিরা ধরা ছোঁয়ার বাইরে। নাটোরে এক অভিভাবককে বেধড়ক পিটিয়েছে বখাটেরা। জঙ্গল সলিমপুরে থেকে দেশি বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার। গতকালের যৌথ বাহিনীর অভিযানের পর স্থাপন করা হয়েছে পুলিশের 2টি। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। রাজধানীর করাইল, সাততলা ও ভাসানটেক বস্তির নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার মাধ্যমে শুরু হলো ফ্যামিলি কার্ড বিতরণের পাইলট প্রকল্প। দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যে প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার অঙ্গীকার করেন। করাইল বস্তিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে 15 জন নারীকে কার্ড তুলে দেন। আগামী 5 বছরের মধ্যে দেশের 4 কোটি নারীর কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ফ্যামিলি কার্ড তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারীদের ক্ষমতায়ন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এ সময় তারেক রহমান বলেন, আগামী মাস থেকে শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্পষ্ট করেন, বৈশ্বিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে কিছু ক্ষেত্রে সময় লাগলেও জনকল্যাণের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সরাসরি অর্থ সহায়তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে তিনি একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। এ সময় তিনি দেশ গড়ার কাজে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। প্রাথমিকভাবে দেশের 13টি জেলার 15টি ওয়ার্ডের প্রায় 37,567 জন এই ফ্যামিলি কার্ডের আওতায় আসছে। আজকে আমার জন্য যেমন একটি ইমোশনাল দিন, আমি মনে করি আমার সরকার এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটি ঐতিহাসিক এবং একটি ইমোশনাল দিন আজকে। আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছে বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। সেজন্যই আজকে আমি সকলকে অনুরোধ করব যে আসুন আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি। শুরুর পর সবচেয়ে ভয়াবহ রাতগুলোর একটি পার করল ইরান। সোমবার রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় রাতভর শোনা গেছে একের পর এক বিকট বিস্ফোরণের আওয়াজ। মঙ্গলবারও ইরান জুড়ে অব্যাহত যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। দাবি টার্গেট করা হয়েছে নতুন নতুন মিসাইল, ড্রোন লঞ্চার ও বিভিন্ন সামরিক স্থাপনাকে। আরও একটি স্কুল সহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় বোমা বর্ষণের অভিযোগ তুলেছে তেহরান। পেরিয়ে 11তম দিনে গড়িয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ। সময়ের সাথে সাথে ইরান জুড়ে হামলার মাত্রা আরও বাড়িয়েই চলেছে যৌথ বাহিনী। সোমবার রাতভর তেহরান জুড়ে চলেছে অনবরত বোমাবর্ষণ। মঙ্গলবারও বিরামহীন হামলা অব্যাহত রেখেছে আইডিএফ ও মার্কিন বাহিনী। উদ্দেশ্যেরই দাবি তাদের লক্ষ্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা। মুহুর্মুহু বিস্ফোরণে রাজধানীর পশ্চিমাঞ্চলীয় কারাচ শহর হয়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এলাকাটিতে যৌথ বাহিনীর হামলায় টার্গেট হয়েছে বিপ্লবী গার্ড, আইআরজিসির কমান্ড সেন্টার ও কার্যালয়। কুদস ফোর্সের একটি কমান্ড সেন্টার ধ্বংসের দাবিও করেছে ইসরায়েল। ওখানে টার্গেট হয়েছে মিসাইল তৈরির কারখানা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সিরাজ শহরেও আক্রান্ত হয়েছে সামরিক স্থাপনা। নাজারাবাদ, আন্দিশে ও শাহরিয়ারে হামলার শিকার হয়েছে বাসিস ফোর্স ও বিপ্লবী গার্ডের ঘাঁটি। আহভাস ও সিস্তান বালুচিস্তানেও পাওয়া গেছে বিস্ফোরণের আওয়াজ।
ওয়াশিংটন জানিয়েছে গত 10 দিনে ইরানের 5,000 স্থাপনায় হামলা চালিয়েছে তারা। ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরানের নৌবাহিনীর 50টির বেশি জাহাজ। রাজধানীতে রয়েছে জ্বালানি তেলের সংকট। সরবরাহ ঘাটতির কারণে মঙ্গলবার সকালে স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি বেশ কয়েকটি পাম্প। তেল নিতে এসে ফিরে যেতে দেখা গেছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের। তবে কার্যক্রম চালু রাখা পাম্পগুলো তেল দিচ্ছে সরকারি নির্দেশনা মেনে। তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষার পর মিলছে কাঙ্ক্ষিত জ্বালানি। চালকরা বলছেন, এই ভোগান্তি নিরসনে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। কেউ কেউ তেল অবৈধভাবে মজুত করছে বলেও অভিযোগ ছিল তাদের। যদি 300 টাকার তেল দেয়, হয়তো আবার 2-3 দিন পরে আবার এসে লাইনে দাঁড়াইতে হবে। তো আমার মতে সরকার জনগণের কথা চিন্তা করে যে তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, এটা আমার মনে হয় ভুল। কারণ হচ্ছে যে এখন যদি অকটেন প্রতি লিটার মিনিমাম 200 টাকা করে দিত, তাহলে এই লাইনে অর্ধেক গাড়িও থাকতো না। কালকে নিচ্ছি 300 টাকার, আজকে নিয়ে আবার 2 থেকে 3 দিন পরে নিব। আর অনেক পাম্পে 8টার পর থেকে তেল দিচ্ছে, এটা না করে আগে থেকে দেওয়া উচিত। মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে আসামির পরিবারের কাছ থেকে কোটি টাকা ঘুষ চাওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগী প্রসিকিউটর সাইমুম রেজার কাছে থাকা মামলার নথি হেফাজতে নিয়েছে প্রসিকিউশন। নতুন চিফ প্রসিকিউটর জানিয়েছেন, ট্রাইব্যুনালের অতীতের সকল কার্যক্রম যাচাই বাছাই করা হবে। সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে জুলাই হত্যাকাণ্ডের মামলা থেকে বাদ দিতে 1 কোটি টাকা ঘুষ দাবি সংক্রান্ত ফোনালাপ ফাঁস হওয়ার পর আজ সব প্রসিকিউটরদের নিয়ে বৈঠক করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তারপর এসব সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান তিনি। বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টিকে ট্রাইব্যুনালের জন্য দুঃখজনক ও বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার শামিল বলে উল্লেখ করেন। পার্টিকুলারলি সেই মামলাটা আমি আজকে তাৎক্ষণিকভাবে যার কাছে ছিল আমি সেটা কল ফর করেছিলাম, করে আমি এই কেসটা প্রাথমিকভাবে এটার সম্পর্কে আমি খোঁজখবর নিয়েছি। এইরকম যদি কোনো বিষয় হয় তাহলে তো অবশ্যই আমাদের ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন উঠে, আমাদের ইমেজ সংকট হয়। এইগুলি এটা তো সঙ্গত কারণেই যে এরকম প্রশ্ন উঠবে কেন। আন্তরিকভাবে আমি খুব কষ্ট পেয়েছি এই জায়গাটায়। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন রেঞ্জ ডিআইজি। দুপুরে সংবাদ সম্মেলনে ডিআইজি আহসান হাবিব জানান, অভিযানে 24টি বন্দুক, 6টি পাইপ গান, 1টি বিদেশি পিস্তল, 1164 রাউন্ড অ্যামুনিশন, শটগানের 57 রাউন্ড কার্তুজ, 30টি খালি ম্যাগাজিন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাওয়া গেছে অস্ত্র তৈরির সরঞ্জাম। যৌথ বাহিনীর অভিযানের পর র্যাব ও পুলিশের 2টি ক্যাম্প স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। গতকাল স্মরণকালের সবচেয়ে বড় অভিযান চালানো হয় জঙ্গল সলিমপুরে। সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সহ বিভিন্ন বাহিনীর প্রায় 3,500 সদস্য অভিযানে অংশ নেয়। গ্রেফতার করা হয়েছে 22 জনকে। যোগ্য কোনো ব্যক্তিকে পাইনি, কিন্তু যেহেতু আমরা সেখানে আমাদের ডমিনেশন আমরা স্টাবলিশ করতে পেরেছি, আমরা সেখানে যেতে পেরেছি, আমরা আশা করছি যারা বা যে সমস্ত সন্ত্রাসী বিভিন্ন সময় অপরাধ করে সেখানে লুকিয়ে থাকার প্রবণতা ছিল সেটা তারা আর করতে পারবে না। মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় চাঁদপুরের মতলব উত্তরে এক কৃষক বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্বজনরা বলছেন, মেয়েকে উত্ত্যক্তের ঘটনায় স্কুলে অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে হামলা চালায় অভিযুক্তরা। গুরুতর আহত অবস্থায় 13 দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকায় মারা যান তিনি।